ডিসেম্বরের রাত তখন গভীর। ব্রাহ্মণবাড়িয়ার আকাশে ঘন কুয়াশা, বাতাসে এক ধরনের শীতল অস্থিরতা। দূরে ভারতের ত্রিপুরা সীমান্তে নীরবতা এমন ঘন হয়ে আছে যেন পৃথিবীর শব্দ এখানে থেমে গেছে। কাঁটাতারের ওপারে আলো নিভে নিভে জ্বলছে। এক বয়স্ক মানুষ পুরনো ট্রানজিস্টর রেডিওর ভলিউম বাড়িয়ে দিলেন। স্পিকারে ভেসে আসছে, ভারত সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে, ঢাকার অবস্থান শান্ত। কিন্তু এই শান্তি শব্দটা এখন আর আশ্বাসের নয়, বরং এক গভীর সংকেত। কারণ শান্তির আড়ালে যে প্রস্তুতি চলছে তার কূটনৈতিক নয়, কৌশলগত। চট্টগ্রাম বন্দর, সিলেটের পাহাড়ি ঘাঁটি, কক্সবাজারের উপকূল, সব জায়গায় চলছে নিঃশব্দ প্রস্তুতি। কেউ ঘোষণা দেয়নি, কেউ গর্জনও করেনি, কিন্তু সবাই জানে এবারের লড়াইটা ভিন্ন। দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারত ও বাংলাদেশের সম্পর্ক একসময় পারস্পরিক আস্থার নামে চিহ্নিত ছিল। দুই দেশের মধ্যে নদীর মতোই এক প্রবাহ চলত, কখনো উষ্ণ, কখনো শীতল, কিন্তু বন্ধন অটুট। কিন্তু গত ১.৫ শতকে সেই নদী শুকিয়ে গেছে। ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক সান্ত্বনা ছিল শেখ হাসিনা। দিল্লি মনে করত ঢাকায় এক বন্ধুত্বপূর্ণ প্রশাসন আছে যাকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। বিদ্যুৎ, নিরাপত্তা, ট্রানজিট, সীমান্ত, এমনকি পুলিশি তথ্য বিনিময় সবকিছুতেই ভারতের ছাপ ছিল স্পষ্ট। কিন্তু ২০২৪ সালে সেই ভারসাম্য ভেঙে পড়ে। নতুন অন্তর্বর্তী সরকারের ঘোষণা দিল্লির জন্য ছিল এক রাজনৈতিক ধাক্কা। কৌশলগত স্বাধীনতা শব্দটা যেন কূটনীতির অভিধানে বিদ্রোহের সমর্থক হয়ে উঠল। এখন বাংলাদেশ বলছে বন্ধুত্ব চাই, কিন্তু সমতার ভিত্তিতে। এই বাক্যটাই ভারতের রাজনৈতিক মানসিকতায় ভূমিকম্প ঘটিয়েছে। কারণ দিল্লির ক্ষমতার চিত্রনাট্যে বাংলাদেশ কখনোই সমান অংশীদার নয়, সবসময় ছিল ছোট ভাই, নির্ভরশীল রাষ্ট্র। বাংলাদেশের সামরিক আধুনিকায়নের পথটা ভারতের কাছে এখন আতঙ্কের প্রতীক। ফোর্সেস গোল ২০৩০ একসময় ভারতীয় গণমাধ্যমের ঠাট্টার বিষয় ছিল, আজ সেটা বাস্তব। নতুন প্রজন্মের যুদ্ধবিমান, উন্নত নৌবহর, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট নজরদারি, সবকিছু এখন ঢাকার হাতে একে একে আসছে। চট্টগ্রামে স্থাপিত হয়েছে নতুন বিমান প্রতিরক্ষা রাডার, খুলনা শিপইয়ার্ডে তৈরি হচ্ছে স্বয়ংক্রিয় যুদ্ধজাহাজ, আর কক্সবাজারের দক্ষিণ প্রান্তে তৈরি হচ্ছে এমন এক ঘাঁটি যেটা নিয়ে দিল্লির সামরিক গোয়েন্দা দপ্তরের নীরব আতঙ্ক। কেউ জানে না সেটি বিমান ঘাঁটি না ড্রোন কমান্ড সেন্টার, তবে সবাই জানে এটা কোনো প্রতীক নয়, এটা প্রস্তুতি। ভারতের এক অবসরপ্রাপ্ত জেনারেল সম্প্রতি মন্তব্য করেছিলেন, বাংলাদেশ এখন এক ক্যালকুলেটেড থ্রেট। তারা কারোর প্রতি শত্রুতা দেখাচ্ছে না, কিন্তু নিজেদের প্রতিরক্ষা এমনভাবে সাজাচ্ছে যে কেউ তাদের ভয় দেখাতে পারবে না। এই বাক্যটাই দিল্লির সবচেয়ে বড় ভয়, কারণ এক স্বাধীন সেনা শক্তি মানে এক স্বাধীন মন, আর এই মানসিক স্বাধীনতাই দক্ষিণ ব্লকের কর্তৃত্বকে সবচেয়ে বেশি ভেঙে দিচ্ছে। বাংলাদেশ এখন এমন এক কূটনৈতিক ভারসাম্যে প্রবেশ করেছে যা ভারতের কৌশলগত অক্ষতাকে ভেঙে দিয়েছে। ইসলামাবাদের সঙ্গে প্রতিরক্ষা আলোচনায় অংশ নিয়েছে ঢাকার শীর্ষ সেনা কর্মকর্তারা। বেইজিংয়ের সঙ্গে চলছে রাডার ও বিমান চুক্তি। তুরস্ক থেকে এসেছে সশস্ত্র ড্রোন, টার্গেট সিস্টেম আর সামরিক প্রশিক্ষণ মডিউল। এই ত্রিমুখী সম্পর্কের মানে শুধু প্রযুক্তি নয়, একটি নতুন ভূরাজনৈতিক ধারণা। ঢাকা এখন এমন এক মধ্য বলয় যেটি চীনের শিল্পশক্তি, তুরস্কের প্রযুক্তি এবং পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা একত্র করছে। ভারতের কৌশলবিদেরা একে বলছেন ইস্টার্ন রিং, এমন এক অদৃশ্য বলয় যা ভারতের চারপাশে তৈরি হচ্ছে। পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন আর পূর্বে বাংলাদেশ, এই তিনে মিলে ভারতের চারপাশে গড়ে উঠছে নতুন বাস্তবতা। এমন এক বলয় যেখানে বাংলাদেশের ভূমিকা শুধু অংশগ্রহণকারী নয়, বরং সংযোগ সেতু। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচন এখন নরেন্দ্র মোদীর রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্র। বিজেপি জানে ধর্মীয় উন্মাদনা ছাড়া পশ্চিমবঙ্গে ভোট জেতা কঠিন, তাই প্রয়োজন একটা ইমোশনাল ট্রিগার। উরি, পুলওয়ামা, বালাকোট, প্রতিবার নির্বাচনের আগে সীমান্ত উত্তেজনা বিজেপিকে রাজনৈতিক সুবিধা দিয়েছে। এবারও একই সূত্রে খেলা শুরু হয়েছে। দিল্লির গোয়েন্দা মহলে ফিসফিস, একটি সীমিত সংঘর্ষ, নিয়ন্ত্রিত আগুন। ত্রিপুরা ও আসামে সেনা চলাচল বাড়ানো হচ্ছে। ড্রোন নজরদারি বেড়েছে বাংলাদেশের সীমান্তে। প্রচারণায় শুরু হয়েছে সেই পুরনো গল্প, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বাড়ছে জাতীয় নিরাপত্তা হুমকিতে। এই মনস্তাত্ত্বিক যুদ্ধের লক্ষ্য একটাই, দেশের ভেতর জাতীয়তাবাদের ঢেউ তুলতে হবে। কিন্তু এবার ঢাকার প্রস্তুতি আলাদা। বাংলাদেশ বুঝে গেছে এই সীমিত সংঘর্ষ আসলে ভোটের কৌশল, তাই তারা নীরবে হলেও প্রস্তুত প্রতিরোধের, কিন্তু উস্কানির নয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের কৌশলগত অবস্থানের স্থপতি। তিনি জানেন ভারতের পুরনো মানচিত্রে বাংলাদেশ ছিল ছায়া, কিন্তু নতুন মানচিত্রে ঢাকা একটি স্বতন্ত্র বিন্দু। দেশের নীতি নির্ধারণ এখন ৩টি শব্দে দাঁড়িয়ে:
সম্মান, সমতা, সংহতি। আন্তর্জাতিক সম্পর্কের পরিসরে বাংলাদেশ এখন আর অ্যাডভাইসড রাষ্ট্র নয়, বরং কনসালটেড রাষ্ট্র। ওয়াশিংটন, আঙ্কারা, দোহা, বেইজিং সব জায়গায় থেকে ঢাকার অবস্থান জানতে চাওয়া হয়। যে রাষ্ট্র একসময় শুধু সাহায্য চাইত, এখন সে রাষ্ট্র সমাধান প্রস্তাব করে। এই বদলে যাওয়া অবস্থান ভারতের জন্য রাজনৈতিক বিপর্যয়। কারণ দিল্লি যতই ফ্রেন্ডলি কন্ট্রোল বজায় রাখতে চায়, বাংলাদেশ ততই নিজেদের কৌশলগত স্বনির্ভরতার দিকে এগোচ্ছে। ভারতের পররাষ্ট্রনীতিতে এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে। একদল মনে করে বাংলাদেশের ওপর চাপ বাড়াতে হবে ভিসা, ট্রেড, সীমান্ত ইস্যুতে। অন্য দল সতর্ক করছে অতিরিক্ত চাপ দিলে ঢাকা সরাসরি চীন, পাকিস্তানের দিকেই ঝুঁকবে। এই মতভেদে ভারতের দক্ষিণ ব্লক এখন বিভক্ত। কূটনীতিকরা বলছেন বাংলাদেশকে ভয় দেখিয়ে রাখা আর সম্ভব নয়, কারণ বাংলাদেশ এখন শুধু রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও আত্মবিশ্বাসী। তবু ভারতের রাজনীতিতে ভয় এখন নিয়ন্ত্রণের জায়গা দখল করেছে। মোদীর সরকারের জন্য বাংলাদেশ একটি ইমোশনাল অ্যাসেট। একদিকে ভোট রাজনীতি, অন্যদিকে কৌশলগত দখল। যদি বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন নীতি গ্রহণ করে, তবে ভারতের দক্ষিণ এশিয়া কেন্দ্রিক কর্তৃত্ববাদী ধারণা ভেঙে পড়বে। এই কারণেই দিল্লির ভেতরে আজ শীতল যুদ্ধ চলছে, নিজেদের প্রভাব বাঁচানোর লড়াই। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এখন এক অনিশ্চিত ভারসাম্যে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ, চীন, পাকিস্তান ও তুরস্কের কৌশলগত ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বঙ্গোপসাগর থেকে শুরু করে হিমালয়ের ঢাল, সব জায়গায় এখন ভারতের জন্য এক বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা। বাংলাদেশ এই নতুন বাস্তবতার কেন্দ্র। তারা সংঘাত চায় না, কিন্তু আত্মসমর্পণও করবে না। ঢাকা বুঝে গেছে, যে রাষ্ট্র সম্মান হারায় সে অর্থনৈতিক উন্নয়ন দিয়েও মর্যাদা ফেরাতে পারে না। তাই তারা সামরিক, কূটনৈতিক ও জনমতের প্রতিটি স্তরে এক অদৃশ্য প্রতিরোধ করে তুলছে। ভারত এখন দ্বিধায়, সহাবস্থান নাকি আধিপত্য। কিন্তু দক্ষিণ এশিয়ার বাতাস বলে দিচ্ছে আধিপত্যের সময় শেষ হচ্ছে। নতুন এক যুগ শুরু হচ্ছে, যেখানে ছোট রাষ্ট্রগুলো আর কারো ছায়ায় থাকতে চায় না। ভোর ছুঁয়ে গেছে। ঢাকা শহরের আকাশে কুয়াশা ও আলো মিশে গেছে। মসজিদের মাইক থেকে ভেসে আসছে ফজরের আজান। এক বৃদ্ধ মুক্তিযোদ্ধা নামাজ শেষে মাটিতে হাত রেখে বললেন, এই মাটি আর কারো পদতলে থাকবে না। রাস্তায় স্কুলে যাওয়া এক কিশোর হাতে জাতীয় পতাকা উড়িয়ে বলল, এই দেশ ভয় পায় না। দূরে নদীর ওপারে সূর্য উঠছে ধীরে, যেন নতুন এক যুগের সূচনা হচ্ছে, যেখানে বাংলাদেশ কেবল একটি রাষ্ট্র নয়, বরং এক প্রতিজ্ঞা। স্বাধীনতা মানে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার। সীমানা দিয়ে মানুষকে আটকে রাখা যায়, কিন্তু আত্মমর্যাদার আগুনকে নয়। বাংলাদেশ আজ জেগে উঠেছে, আর এই নবজাগরণই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূমিকম্প।